बातें ये नादानी से है नाते ये मुर्राते जाते ये दिल को कहता ये नाते ये वो देखे हैं आंखों में किस्मत की आंखें डाले हवा के कानों में जाके कहे किस्मत किसकी है। तुम बहुत जिद्दी है। Do you know why different people respond differently to environmental changes or any changes around us? The reason is immune system, our body's inbuilt defense system that protects us always against any illness or any environmental changes. So do you want to protect and build your immunity? If yes, presenting Well Amla. Well Amla is a rich source of vitamin C and antioxidants. It helps to build our immunity. Apart from immunity, it's very good for our skin. It helps to delay the premature aging. It helps to prevent the hair loss, helps to purify blood, helps in digestion, and also in effective assimilation of nutrients. Well Amla is available in two different forms, tablet and juice. If you want to have tablet, you can have one tablet twice daily after meals. If you want to have juice, you can have 20 ml twice daily with equal amount of water before your meals. So if you want to build your immunity, if you want to strengthen your immunity, please use Well Amla. Thank you. अनगिनत सपने, अनगिनत आशाएं, बिन बंदिश, बिन सीमाएं, इन पर होना फना। उड़ान है हम, उमंग है हम, उम्मीद से बढ़कर मोदी कैर है हम, हौसला है हम, हिम्मत है हम, हसरतों से बढ़कर मोदी कैर है हम, दिल से दिल का बंधन है, ताल से ताल का संगम है, इरादों से आगे जाएंगे हम, सपनों से बढ़कर मोदी केयर है हम, जोश है हम, जज्बात है हम, जुनून से बढ़कर मोदी केयर है हम, हौसला है हम, हिम्मत है हम, हसरतों से बढ़कर मोदी केयर है हम, कदम से कदम मिला के चले, जान हथेली पर दबा के चले, हमको जीतने की है ठान ली, परवानों से बढ़कर मोदी केयर है हम, उड़ान है, उमंग है, जुनून है, जोश है, इरादे हैं, सपने हैं, हिम्मत है, उम्मीद है, हमको जीतने की है ठान ली, परवानों से बढ़कर मोदी केयर है हम। ये तो सिर्फ एक ट्रेलर था, पिक्चर अभी बाकी। Good Modi ke morning to all commandos. How's the Josh? নিশ্চয়ই হাই লেভেলে। গ্রেট। নমস্কার ফ্রেন্ডস, আমি মিঠু মন্ডল। আজ 7th ডে অফ টিম পম্পাদের কমান্ডো ট্রেনিং এ আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আর সুস্থ আছেন। প্রোগ্রামের শুরুতেই টিম পম্পাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই আমার সকল বন্ধুগণকে যাদের আজ শুভ জন্মদিন। Wishing you all a very happy and wonderful birthday. বন্ধুদের সাথে আপনাদের সব স্বপ্ন পূরণ হোক এই কামনা করে আজকে সেশন শুরু করি। তার আগে ছোট্ট করে আমার পরিচয় দিয়ে দিই। আমি মিঠু মন্ডল,
মোদি কেয়ারের সুপারভাইজার লেভেলে আছি আর খুব শীঘ্রই ডাইরেক্টর হতে চলেছি। বাই প্রফেশন আমি একটা জব করি আর সাইড বাই সাইড মোদি কেয়ার বিজনেসকে সুন্দর করে নার্চার করছি। আর আমার হাত ধরে মোদি কেয়ারের স্বপ্নের পথ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি করজোর করে ধন্যবাদ জানাবো আমাদের সবার ভীষণ ভীষণ প্রিয় বিলাভেড লিডার মিসেস পম্পাদে ম্যামকে, যিনি আমার ওপর ভরসা করে এই প্ল্যাটফর্মে বলার সুযোগ করে দিয়েছেন। থ্যাঙ্কস আ লট ম্যাম। ফ্রেন্ডস, লাস্ট 6 days এই কমান্ডো ট্রেনিং এর মাধ্যমে আমরা গ্রেট লিডার্স এর কাছ থেকে অনেক কিছু শিখলাম, জানলাম, আর আগামী দিনেও আরো নতুন নতুন অনেক কিছু শিখবো, জানবো। কিন্তু আজকের সেশন একটি বিশেষ গুরুত্ব আছে। কেন বলুন তো? আজ আমরা একটা দারুণ টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট, অর্থাৎ নারী ক্ষমতায়ন। আপনারা অনেকেই ভাববেন যে ওমেন এম্পাওয়ারমেন্টের সাথে মোদি কেয়ারের কমান্ডো ট্রেনিং এর কি সম্পর্ক আছে? ফ্রেন্ডস, আছে। আচ্ছা বলুন তো, এই যে আমরা ওমেন এম্পাওয়ারমেন্ট, নারী শক্তি নিয়ে এত চর্চা করি, এত আলোচনা করি, ডিবেট করি, আমরা এমন কোনো প্ল্যাটফর্ম কি আজ অব্দি দিতে পেরেছি যার মাধ্যমে নারী তার নিজের আইডেন্টিটি নিয়ে বাঁচতে পারে? বাবা, স্বামী, সন্তান, এর উপরে তো ডিপেন্ডেন্ট সবসময় আমরা নারীরা হয়ে এসেছি। কোনোদিন ইন্ডিপেন্ডেন্টলি নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আমরা কি সেই সুযোগ পেয়েছি? বছরে একটা দিন এই হ্যাপি ওমেন্স ডে বললে কি সত্যি ওমেন এম্পাওয়ারমেন্ট সম্ভব হয়? আমার তো মনে হয় না। ট্রু সেন্সে ওমেন এম্পাওয়ারমেন্ট তখনই সাকসেসফুল হবে যখন সব নারী তাদের নিজেদের স্বপ্ন পূরণ করতে পারবে, নিজের জন্য একটা লাইফ অফ সিগনিফিকেন্স যাকে আমরা বলি, সেটা একটা করার সক্ষম মানে হতে হবে। সমাজে নিজেদের একটা পরিচিতি আনতে পারবে, প্রাপ্য মান সম্মান পাবে, যশ পাবে, তাই না? কিন্তু কিভাবে সম্ভব? সম্ভব এই মোদি কেয়ারে। হ্যাঁ বন্ধুরা, এই ওমেন এম্পাওয়ারমেন্টের স্পিরিটকে বজায় রাখতে আমাদের অতি শ্রদ্ধেয় মিস্টার সমীর মোদিজি স্বপ্ন কি আজাদি আমাদের সম্মুখে তুলে ধরেছেন, যেখানে আমরা সবাই ওয়েলথ ফ্রিডম, হেলথ ফ্রিডম, টাইম ফ্রিডম, স্বপ্নের ফ্রিডম সবকিছু পাচ্ছি। আমরা মাকে নারী শক্তির প্রতীক মনে করি তো দশভূজা মা দুর্গার মতন মোদি কেয়ারও কিন্তু 10 সোর্স অফ ইনকাম আমাদের হাতে তুলে ধরেছে। ইয়েস, 10 সোর্স অফ ইনকাম, যার মাধ্যমে আমরা বিশ্বজয় করতে পারি। পারি না? নিশ্চয়ই পারি। কেন জানেন? কারণ আজ আমি এমন এক এক্সট্রা অর্ডিনারি পার্সোনালিটিকে ইনভাইট করতে চলেছি, যিনি ওমেন এম্পাওয়ারমেন্টের পারফেক্ট উদাহরণ। ওনার জন্য এজ ইজ জাস্ট আ নাম্বার। কঠিন পরিস্থিতির মোকাবিলা করে আজ উনি নিজের এই জায়গা বানিয়েছেন। ওনার কথা আমরা মন্ত্রমুগ্ধ হয়ে শুনি। ওনার একটা কথা আমি কোনোদিনই ভুলবো না, উনি বলেছিলেন কখনো কারোর লাইবিলিটি হবে না, অলওয়েজ নিজেকে অ্যাসেট বানিয়ে রাখবে। ঠিক ধরেছেন ফ্রেন্ড। উনি মিলেনিয়ার তো অবশ্যই, তার সাথে ফরেন ট্যুর অ্যাচিভার, লাক্সারি কার ওনার। আসুন জোরে করতালি দিয়ে স্বাগত জানাই আমাদের ভেরি রেসপেক্টেড লিডার, সবার গুরুমা, মোদি কেয়ারের ক্রাউন ডায়মন্ড ডাইরেক্টর, দ্য ওয়ান এন্ড অনলি বেঙ্গলের টাইগ্রেস মিসেস বুলা সাহা ম্যামকে। ওয়েলকাম ম্যাডাম। থ্যাংক ইউ মিঠু। অসাধারণ অসাধারণ। তুমি মানে কিছুদিন আগে জয়েন করেছো, আমি যতটা জানি তার মধ্যে তুমি এত সুন্দর পারফরমেন্স করছো, সত্যি ভালো লাগছে। এখনো ডাইরেক্টর হওনি, আমি তো শুনে অবাক যে এই পার্সেন্টেজ লেভেলে থেকে তুমি এত সুন্দর পারফর্ম করছো সাহসের সঙ্গে যে তুমি রাজি হয়ে করছো আর সেটা পরিপূর্ণতা এনেছো। এটা কেন জানো? তুমি একজন নারী, তাই তুমি পেরেছো। থ্যাংক ইউ পম্পা, যে আজকে প্রেসিডেন্সিয়াল ডাইরেক্টর আমাকে ইনভাইট করেছে। আমি আমার যতটা ক্ষমতা আছে ততটুকু দিয়ে বলবো মেয়েদের এম্পাওয়ারমেন্ট, মেয়েদের শক্তি, মেয়েদের ক্ষমতা কি, অবশ্যই আমি বলবো। আর সঙ্গে বলছি অল কমান্ডোস, গুড মোদি কেয়ার মর্নিং অল কমান্ডোস। আশা করি সবাই খুব এক্সাইটেড, কারণ শিখতে একমাত্র স্কুলে প্রথম অবস্থায় ক্লাস 5 অবধি পড়তে একদম ভালো লাগে না। 5 এর পর থেকে যখন পড়াটা বুঝি তখন পড়তে খুব ভালো লাগে। অটোমেটিকলি আমরা আজকে যে কজন আছি, যে মানুষগুলো আজকে আছি,
আমরা ক্লাস 5-এ কেউ নেই, 5-এর ওপরে আছি, তাই আমরা পড়তে ভালোবাসি এবং আমরা শিখতে ভালোবাসি। আমাদের কাছে যদি এটা স্কুল হয় তাহলে আমরা শিখতে ভালোবাসি। তাই সবাইকে সবাইকে আমার তরফ থেকে একটা আমি জোরসে হাততালি দিয়ে দিচ্ছি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থেকো। অসাধারণ ভাবে তুমি আমাকে সম্বর্ধনা দিয়ে ডেকেছো, ভীষণ ভালো লাগলো। তাহলে কেমন আছো মিঠু, ভালো আছো তো? একদম ম্যাম, উল্টে আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো আজকে আপনি সময় দেওয়ার জন্য, আমাদের এই প্ল্যাটফর্মে আপনার আসার জন্য। আপনি তো ম্যাম ভীষণ ভীষণ সাকসেসফুল, আর আপনি অনেকের জীবনে সাকসেস এনেছেন আর পরবর্তীকালে আরো আনছেনও। আপনার এক্সাম্পল আমরা সবাইকে দিই, কারণ কি আপনি তো আমাদের মার্গদর্শক। তো আজ যখন আপনাকে এখানে পেয়েছি তখন একটা আবদার না করে থাকতে পারছি না ম্যাডাম, আমার একটা মুশকিল আসান আপনাকে করে দিতেই হবে। ওরে বাবা, মুশকিল আসান, বলো 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 বলো। আসলে আমার এক বন্ধু আছে, একজন আচ্ছা। সিম্পল হাউসওয়াইফ। আচ্ছা। হাউসওয়াইফ মানে কি বলবো, মানে ওর লাইফে ওর শুধু সংসারের কাজ ছাড়া, বাচ্চা ছাড়া ও আর কিচ্ছু কোনো জগৎ চেনে না। এই আচ্ছা। গণ্ডির বাইরে ওর কোনো জগতই নেই। ও বিশ্বাসই করে না যে অতি সাধারণ মহিলাও মোদি কেয়ার থেকে উপার্জন করতে পারে, নিজের স্বপ্ন পূরণ করতে পারে। অনেক বুঝিয়ে ওর মনোবলকে আমি বাড়াতে পারছি না। তো আচ্ছা। আমার বিশ্বাস আপনি যদি ওনার সাথে একবার কথা বলেন, ওনার কনফিডেন্স নিশ্চয়ই বুস্ট আপ হবে। আমি কি একবার তাহলে ওনাকে ডেকে নেবো? হ্যাঁ অবশ্যই তুমি ডাকো, অবশ্যই। তোমার জন্য আমি এটা করবো না তাই হয়? আমার যথাযথ আমি চেষ্টা করি আসতে পারি। থ্যাংক ইউ ম্যাম। আমি ডেকে নেব মিসেস কল্যাণী পলকে। ওয়েলকাম কল্যাণী দি। হ্যাঁ ওয়েলকাম, নমস্কার। 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 কল্যাণী দি, তোমাকে বলেছিলাম না আমাদের একজন ভীষণ সাকসেসফুল লিডারের কথা। আজ আমরা ভীষণ লাকি যে আজকে ওনাকে এই প্ল্যাটফর্মে পেয়েছি। তো তুমি তোমার সমস্যার কথা ওনাকে বলো, উনি সবার হেল্প করেন, তোমারও প্রবলেম সলভ করে দেবে। ওভার টু ইউ বুলা ম্যাম। বলো কল্যাণী। নমস্কার। নমস্কার কল্যাণী। নমস্কার ম্যাডাম, নমস্কার। আমার নাম কল্যাণী। আচ্ছা, হ্যাঁ বলো বলো, তোমার কি প্রবলেম হয়েছে? মিঠুর মুখে শুনলাম। আমার বান্ধবীর মুখে থেকে শুনলাম আপনি নাকি এই মোদি কেয়ার থেকে অনেক বড় জায়গায় করেছেন, শুনে খুব ভালো লাগলো। হ্যাঁ বলো। তো তাতে তোমার তোমার কি প্রবলেমটা আছে? তুমি তো মোদি কেয়ারে জয়েন করেছো তাই তো? আসলে হ্যাঁ, আসলে আমি তো সিম্পল একজন হাউসওয়াইফ। আমার দ্বারা কি এই তো কাজটা একটু বলতে বারে বারে, আমার দ্বারা কি সম্ভব হবে? কি সম্ভব হবে? মানে মোদি কেয়ারটা সম্ভব হবে কিনা? হ্যাঁ হ্যাঁ, মোদি কেয়ার সম্ভব হবে। আচ্ছা আচ্ছা কল্যাণী, তোমার কে কে আছে বাড়িতে? তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার বাড়িতে শুধু আমার ফ্যামিলিতে 2-3 জন আমরা ফ্যামিলিতে। আচ্ছা। স্বামী, বাচ্চা। হ্যাঁ স্বামী, বাচ্চা। স্বামী আর বাচ্চা, একটা মেয়ে। আচ্ছা আচ্ছা, বাচ্চা কত বড়? বাচ্চা কত বড়? এই তো ক্লাস 8 এ পড়ছে। ওরে বাবা, ক্লাস 8 এ পড়ে? তো অনেক বাচ্চা নেই, এখন বড় হয়ে গেছে। আর 2 বছর বাদে ম্যাচিওর লেডি হয়ে যাবে। খুব ভালো লাগলো। ছোট্ট সংসার, সুখী সংসার। তা হাজবেন্ড কি করে তোমার? চাকরি করে? না, আমার স্বামী একটা সিম্পল একটা ছোট একটা কাজ করে, হাই বিজনেস করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তোমার মেয়ে কোন ক্লাসে পড়ে বললে? ক্লাস 8? ক্লাস 8 এ ম্যাডাম। 8 এ, তাই তো? বাহ। মেয়েকে নিয়ে কি স্বপ্ন আছে তোমার? মেয়েকে নিয়ে কি স্বপ্ন আছে তোমার বলো? মেয়েকে নিয়ে তো আমার অনেক স্বপ্ন ম্যাডাম। আমার স্বপ্ন মেয়েকে ডাক্তারি পড়াবো। বাহ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, তোমার মেয়ে যে ডাক্তারি পড়বে বা এই যে ক্লাস 8 অবধি পড়েছে, তুমি যে প্রশ্নটা আমাকে করলে যে ম্যাডাম আমি কি পারবো, আচ্ছা তোমার মেয়ের ব্যাপারে তুমি কি একবারও প্রশ্ন তোমার মেয়ে করেছে তোমার কাছে যে মা আমি কি ডাক্তারি পড়তে পারবো? মেয়ে প্রশ্ন করেছে? না। কেন করেনি বলো তো? জানে তুমি তাকে গাইড করছো, সেই জন্যই সে পারবে, তাই না? তোমার হাজবেন্ড তাকে গাইড করছে, সেই জন্যই তোমাকে প্রশ্ন করেনি যে মা আমি কি পারবো। কেন তুমি ঠিক ঠিক টাইমে তুমি কিন্তু ওকে গাইডটা করে যাচ্ছ, ক্লাস 1 থেকে শুরু করেছো। ঠিক তাই, তেমনি ক্লাস 8 এ যখন পড়ে তোমার স্বপ্ন হচ্ছে মেয়েকে ডাক্তারি, তোমার আর কোনো স্বপ্ন নেই।
একটাই স্বপ্ন তো যে মেয়েকে আমি ডাক্তারি পড়াবো, একদম ভেরি গুড। আমরা মায়েরা কি করি, ছেলে মেয়েরা যদি একটু ভালো জায়গা করে, ছেলে মেয়ে এক ডাকে ছেলে মেয়েকে সবাই বলে দারুণ, বুলা ম্যাডাম আপনার ছেলে খুব ভালো, খুব আনন্দ হয়। পম্পাকে যে বলে পম্পাদি আপনার ছেলে খুব ভালো, আনন্দ হয়। তোমার যেমন ডাক্তারি পাশ করে আসার পর বলবে ও কল্যাণীদি আপনার মেয়ে খুব ভালো, এত ভালো মেধা, একটা ডাক্তারি পাস আউট করে বেরোলো, দারুণ আনন্দ হয় না শুনতে? খুব আনন্দ হয়, ঠিক বলে, একদম। তাহলে এই যে তুমি ধরো ক্লাস 8 পড়ছে, এরপরে 4টে বছর পড়ার পর এইচএস পাস করার পর তাহলে তোমার মেয়েকে তো ভর্তি হতে বেশ অনেক কিছু টাকা, অনেকটাই টাকা লাগবে, বড় একটা অ্যামাউন্টের টাকা লাগবে। সেটা কি রেডি করেছো 4 বছর বাদে? যে ধরো 20,000, 20 লাখ, 25 লাখ টাকা তোমাকে দিতে হবে, সেখানে তোমাকে জমা দিয়ে তারপরে তুমি ফর্ম ফিল আপ করতে হবে, সেটা কি তুমি আছে তোমাদের? তুমি তো বলছো তোমার হাজবেন্ডের ছোট একটা ব্যবসা, তাহলে সেটা কি তোমরা রেডি আছো? না ম্যাডাম, না। তাহলে যে পড়াচ্ছ তুমি, তারপরে এইচএস পাস করার পর কি বলবে? ওই টাকা যদি না দিতে পারো তোমার মেয়েকে কি জবাব দেবে? সেই একটু একটু করে জমাবো, তাই সেখান থেকেই করবো, স্বামীর পয়সার থেকেই নেব। না না, স্বামীর পয়সা থেকে অবশ্যই তুমি নেবে, একদম তোমার রাইট আছে নেবার। কেন? স্বামী স্ত্রী হচ্ছে অর্ধাঙ্গিনী, তোমার অর্ধেক ওর অর্ধেক মিলিয়ে কিন্তু 100%, 100 বার রাইট আছে। কিন্তু স্বামীর কি সেই রোজগারটা আছে কল্যাণী? 20 লাখ টাকা, 25 লাখ টাকা আজ থেকে 4 বছর বাদে, 4 বছর কত টাকা করে মাসে রাখলে 20 লাখ টাকা তোমার জমবে, এটা তোমার আইডিয়া আছে? যেহেতু তুমি বহির্জগতে কিছু নেই, যেহেতু তুমি বেরো না, তুমি কিছু জানো না যে আমাদের আজকে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, এবং তুমি যেটা সংসার চালিয়ে উদ্বৃত্ত যেটা মানুষের থাকে সেটাই কিন্তু তারা জমায়, তাই না? তুমি নিজে না খেয়ে, ইলেকট্রিক বিল না দিয়ে, কোনো কাপড় চোপড় না কিনে, একটা কাপড় পরে অনেক কষ্ট করেও কি তুমি জমাতে পারবে? সম্ভব নয়। তাহলে তোমাকে 4 বছর বাদে কি করতে হবে? মেয়ের কাছে তোমাকে স্যারেন্ডার করতে হবে। কি করতে হবে? বলতে হবে বাবা আমি ভেবেছিলাম তুই ডাক্তারি পরীক্ষা ডাক্তার হবি, কিন্তু বড্ড দুর্ভাগ্য আমাদের, আমি তোকে টাকাটা দিতে পারছি না, কারণ তোর বাবারও এই রোজগার আর আমি তো কিছু করি না, আমার কাছে তুই চাইতেই পারিস না। আমি তোকে শুধু রান্না করে খাইয়েছি আর স্কুলে পৌঁছে দিয়েছি আর চুল বেঁধে দিয়েছি আর পড়িয়েছি, এইটুকুই আমার ডিউটি ছিল, অর্থনৈতিক ব্যাপারে আমার কোনো ডিউটি নেই। তাহলে তুমি ভাবো, সেই দিনটার কথা ভাবো, আজকের স্বপ্নটা মনের মধ্যে রাখো আর সেই দিনটার কথা ভাবো। এখনো 4 বছর কিন্তু তুমি স্বপ্ন দেখে যাবে, কেন ক্লাস 8, 4 বছর মানে 12, 4 বছর এই স্বপ্নটা তোমার মেয়ের মনের মধ্যে রয়েছে, তোমার মধ্যে রয়েছে, তোমার হাজবেন্ডের মনের মধ্যে রয়েছে, আমার মেয়ে ডাক্তার হবে। ঠিক 4 বছর বাদে যখন টাকাটা দিতে পারলে না, ফর্ম বেরোলো, ফর্ম ফিল আপ করতে হচ্ছে, তোমার কোনো মেয়ের বন্ধুর বাবা 20 লাখ টাকা ফর্ম ফিল আপ করে 20 লাখ টাকার একটা চেক দিয়েছে যে চল আমি তোকে ভর্তি করে দিলাম। তোমার বন্ধু কিন্তু মেয়ের বন্ধু ভর্তি হলো কল্যাণী, তোমার মেয়েকে বলছে তার বন্ধু দেখ দেখেছিস আমি চান্স পেয়ে গেলাম, আমি ভর্তি হয়ে গেলাম, কি মজা, এরপরে আমি ডাক্তার হবো, এরকম স্টেশনে এতে ঢুকবো, গাড়ি করে নামবো, আমাকে সবাই বলবে ডাক্তার ম্যাডাম, ডাক্তার ম্যাডাম। আমি খুব লাইফটা আমার কি দারুণ হলো বলতো। তোমার মেয়ে তখন বাড়িতে এসে বালিশে ফুপিয়ে ফুপিয়ে কাঁদবে, আর কি বলবে জানো? যে একটা দুর্ভাগা দুর্ভাগা কপাল নিয়ে আমি জন্মেছি, আমার মা বাবা আমার এই ইচ্ছেটা পূর্ণ করতে পারলো না। আজকে যে স্যাক্রিফাইস তুমি সন্তানের জন্য করছো, রান্না করছো, বাসন মাজছো, কাপড় কাচো, সংসারের সব কাজ করছো, এতদিন যে মেয়েটাকে এইভাবে বড় করলে তিল তিল করে, সেই দিন যদি ওর টাকাটা না দিতে পারো ভর্তি করার, তখন তোমার মেয়ের জন্য এই যা করেছো সব ব্যর্থ হয়ে যাবে, আর বলবে একটা দুর্ভাগ্য ফ্যামিলির মধ্যে আমার জন্ম হয়েছিল, আমার বন্ধুর কপালটা দেখো কত ভালো, তার বন্ধুর মা বাবাকে স্যালুট জানাবে, আর তোমাকে বলবে দুর্ভাগ্য বাবা মার ঘরে জন্মেছি, বাবা মারও কপাল খারাপ, আমারও কপাল খারাপ। তুমি বলো তো মেয়ের সেদিনের চোখের জল তুমি রাখতে পারবে? হাউ হাউ করে কাঁদবে যখন,
যখন পাস আউট করে বেরোলো, টাকা দিতে পারলে না, তখন তোমরা কি করবে বা আমরা কি করি? চলো মেয়েটাকে একটা অন্যের ঘরে বিয়ে দিয়ে দিই, তাই তো? আর তো কিছু করার নেই, একটা বড় জায়গায় ভর্তি করার ক্যাপাসিটি আমাদের নেই যখন, তখন আমরা কি করব? অন্যের ঘরে বিয়ে দিয়ে দেবো। তাহলে একটা নারী তার ইচ্ছের শক্তিটা, তার স্বপ্নের শক্তিটা আমাদের মতো গার্জেনদের পাল্লায় পড়ে চুরচুর হয়ে গেল। তোমার মেয়ে কি করলো? পরের ঘরে গেল। ঠিক তোমার আজকে যে লাইফস্টাইলটা, তোমার মেয়েরও সেই লাইফস্টাইলটা তৈরি করে দেবার জায়গা তুমি তাকে করে দিলে। কেন? অর্থনৈতিক সাউন্ড নেই বলে। তুমি কি এটা সহ্য করতে পারবে? তোমার না। মতন তোমার মেয়ের লাইফটা কাটুক সারা জীবন? পারবে না। না, তাহলে তাহলে কল্যাণী, কি না পারে মেয়েরা? ওই 4টে বছরে মেয়ের দমকানো কান্না, ওই কান্নাটা যদি সহ্য করতে না হয়, ওই কান্নাটা যদি হাসিতে রূপান্তরিত করতে পারো, তাহলে তোমাকে আজকে নারীর শক্তিটাই দেখাতে হবে। কি নারীর শক্তি? আমি বুলা সাহা, আমি একজন নারী, আমার বয়স তোমার ডবল কি তার বেশি, আমার 370 সুগার, আমার বাড়িতে 82 বছরের আমার মা, আমার নাতি, আমার ছেলে, আমার বাসন মাজা, ঘর পোছা, কাজ করা, এত সব করেও ট্রেনে বাসে গিয়ে আমি মিটিং শুনতে যেতাম। কেন? আমি জানি আমার ক্ষমতা আমি যত বাড়াবো তত ভগবান আমাকে আরো বেশি ক্ষমতা দেবে। কিন্তু আমি ঘরে বসে বাইরে দেখলাম না কিছু, আর নিজের স্বপ্নগুলোকে চুর 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 করে ভেঙে ফেলছি, এই মানসিকতা আমরা করতে পারি না, করা উচিত না, এটা ক্রাইম। একটা বাচ্চাকে আমি পৃথিবীর মুখ দেখিয়েছি, তার যা স্বপ্ন সেটা আমি করে দেব, তারপরে যদি সে না করতে পারে সেটা তার ব্যাড লাক। কিন্তু সে তো বাবা মার দিকে আঙুল তুলে বলতে পারবে না, মা পারলে না তো, শুধু শুধু পড়ালে, আজকে 12টা ক্লাস পাস করিয়ে শুধু আশা দিয়ে দিয়ে গেলে, মা আমার স্বপ্নটা বৃথা করে দিলে। এই বদনাম যদি না চাও, এই যন্ত্রণা যদি না পেতে চাও, আজকে থেকে সিদ্ধান্ত নাও, ইয়েস, কোথায় পড়বি বল, আমি আছি, তোর মা আছে, যত টাকা লাগে নো কম্প্রোমাইজ, তোর পড়াশোনার জন্য যা যা খরচা হবে আমি তোকে দেব। এটা করলে নারী শক্তিটা জয় হবে না? আনন্দ পাবে না? ফ্যামিলিটা শান্তি পাবে না? তোমার বাদবাকি রিলেটিভরা কি দেখবে? বাবা কল্যাণী জীবনে রাস্তায় বেরোয়নি, কল্যাণী কিছু জানতো না, আজকে কল্যাণীর মেয়ে ডাক্তারি পড়ছে, কল্যাণীর মেয়ে ডাক্তার পাশ করে গেল, ডাক্তারি পাশ করে গেল। আরে বাবা, ইচ্ছে করে না দেখাতে, ইচ্ছে করে না এগুলো দেখাতে, তাই না? তাহলে তুমি যে একটা নারী, কারণ আমার টিমে, তুমি হয়তো জানো না, তোমার সঙ্গে আমার প্রথম আলাপ, আমার টিমে গ্রামে গঞ্জে যারা জীবনে গাড়িটা দূর থেকে দেখেছে, সেই বাড়িতে সেই সব মহিলারা আজকে গাড়ি নিচ্ছে। গতকালকে আমার টিমে ছবি পাঁজা বলে একটা মেয়ে 8.5 লাখ টাকার মারুতি কি গাড়ি নিল, সুইফট গাড়ি নিল, বাড়িতে নিয়ে এসছে। তার উপলক্ষে আমি বাগনানে 26 তারিখে মিটিং করতে যাব। তুমি বলো তো, ও তো একটা সাধারণ মানুষ, জীবনে ঘর থেকে বেরোয়নি, শুধু মোদি কেয়ারটা বুঝেছিল একটুখানি, আর এতগুলো মানুষের সংস্পর্শে ছিল বলে আজকে ও একটা গাড়ির মালিক হয়ে গেল। এটা ইচ্ছে করে না? তুমি যখনই গ্রো করবে, তুমি যখনই একটা বড় জায়গায় যাবে, তুমি জানবে তোমার মেয়ে আরো বেশি ডাক্তারি পড়ে সফলতার দিকে এগিয়ে যাবে। তোমাকেই যদি দেখে বাড়িতে বসে জীবনে কিচ্ছু করতে পারলে না, মেয়েকে ডাক্তারি পড়ালেও মেয়ে ভালো করে পাশ করতে পারবে না। কেন জানো? বাড়িতে তো একই বাড়ি দেখছে না, বাড়িতে তো কেউ একই বাড়ি দেখছে না, তোকে ঘুম থেকে উঠে দেখছে রান্না করছো, শোবার সময় দেখছে এটো টেবিল মুছছো, আর তো কিছু তোমার মধ্যে দেখেনি। তোমার নিজের জন্য নিজে মনে করো যে আমার মেয়ে যদি ডাক্তারি পড়তে যায়, সেখান থেকে টাকা আমি দেব, তারপরেও যদি আমার মেয়ে পাশ করতে না পারে বা কম্পিটিশনে আমার মেয়ে যদি হেরে যায়, মন খারাপ করতে দেবে না মেয়েকে। এমন ভাবে 4 বছরের কেরিয়ারটা করো যেখানে বলবে যে নে, তোকে কোথাও মাথা নিচু করতে হবে না, আয়, আমি মোদি কেয়ারটা করেছিলাম, এই নে আমার গাড়ির চাবি। কেন এখানে সিম্পল হাউসওয়াইফরাই গাড়ি পাচ্ছে প্রচুর, সিম্পল হাউসওয়াইফটা আজকে অসাধারণ হয়ে যাচ্ছে, সাধারণ থেকে অসাধারণ।
তখন মেয়েকে তুমি একটা গাড়ির চাবি দিয়ে বলতে পারবে, দেখ বাবা অত কম্পিটিশনে তোকে দূরে হাসপাতালে ডিউটি করতে হবে না, আয় আমি তোকে গাড়ির চাবি দিলাম, এই নিয়ে আমি তোকে কেরিয়ার দিলাম, এই নিয়ে আমি 60,000 70,000 টাকা রোজগার করছি, তুই এখান থেকে আমি তোকে গিফট করলাম। সেটা সম্মানের হবে তো? তুমি একটা নারী আর একটা নারী ডেভেলপ করলে তো ঘরের, কেমন লাগবে? ভালো লাগবে। ভালো লাগবে তো? হ্যাঁ ভালো লাগবে, আপনার কথা শুনে তো খুবই ভালো লাগছে। হুম। কিন্তু আমাদের মতন ঘরের মহিলারা কি পারবে? আচ্ছা আচ্ছা, কেন তোমাদের মতো ঘরের মহিলারা পারবে না কেন? তোমার কি মনে হয় যে আমি খুব হাই ফাই ঘরের মহিলা? না, আপনি তো অনেক এখান থেকে মোদি কেয়ার থেকে অনেক বড় জায়গা করেছেন। হ্যাঁ। আপনি এত সুন্দর কথা বলতে পারেন, আমার আচ্ছা, মধ্যে তো কনফিডেন্ট নেই। আচ্ছা, তোমার মধ্যে কোনো কনফিডেন্স নেই, একদম ঠিক কথা বলেছো। আচ্ছা শোনো, একটা কথা বলি, তোমার মেয়েকে ক্লাসের 1 এর বই পড়িয়েছো তো? হ্যাঁ পড়িয়েছি। তারপর 2 তে পাস করিয়েছো তো? হ্যাঁ। 3 তেও পাস করিয়েছিল। তাহলে প্রথম যখন 1 এ ভর্তি করেছিলে, তোমার মেয়ের মধ্যে কি কোনো কনফিডেন্স ছিল? না। ছিল না। কনফিডেন্স কে দিয়েছে? দিদিমণিরা। দিদিমণিরা দিয়েছে। এখানকার দিদিমণিরা কে? আপনারা। আমরা। তাহলে তোমার সামনে এতগুলো দিদিমণি রয়েছে, তোমার কনফিডেন্স তো আমরা তোমাকে দিচ্ছি, অসুবিধে কি হয়েছে? তাই না? হ্যাঁ। তোমার মেয়ে কনফিডেন্স পেয়ে যদি ক্লাস 8 এ উঠতে পারে, তুমি কি করে ভাবছো যে 4 বছরে তুমি কিছু পারবে না, তোমার কনফিডেন্স থাকবে না? তোমার দিদিমণিরা তো বসে আছে, আমার দিদিমণিরা বসে আছে ওপরে, আমি তো তাদের থেকে কনফিডেন্স পেয়ে আজকে এই জায়গাটা করেছি। কল্যাণী, বুঝতে পেরেছো? হুম। তারপরে কি জানো তো, আমরা মেয়েরা খুব অসহায়। কিরকম? আমার টিমে আজকে সকালবেলা একটা প্রোগ্রাম করছিলাম, যে একজন ব্যাংকে চাকরি করে একজন হাজবেন্ড, তার মোদি কেয়ার করার কোনো প্রয়োজন নেই, 60-70 হাজার টাকা মাইনে পায়। তার স্ত্রী মোদি কেয়ারে জয়েন করেছিল, কিন্তু খুব ক্যাজুয়ালি, তোমার মতো কনফিডেন্স পাচ্ছিল না। তা আজকে যাই হোক সকালে একটা জুম মিটিং করে আমাকে বললো, ম্যাডাম আমি কনফিডেন্স পাচ্ছি না। আমি যে হ্যাঁ সেটা অবশ্যই হতে পারে, কনফিডেন্স আপনি পাবেন না এই মুহূর্তে, কারণ আপনি নতুন। কিরকম হয় জানো তো, তার হাজবেন্ড কিন্তু ব্যাংকে চাকরি করে, তার হাজবেন্ড যে টেবিলে বসে ডিউটি করে না, তার পাশে কিন্তু অনেক মহিলারাও বসে ডিউটি করে তো। এবার করে কি হয়, এবার ওদের সাথে তো একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়ে যায়, মানে কলিগ, একই অফিসের কলিগ। তারা কি করে, হয়তো সুপর্ণা বলে কোন একটা কলিগ ওর সঙ্গে চাকরি করছে, ও বলছে সুপর্ণা ম্যাডাম আপনার ছেলে মেয়ে কজন? বলবে হয়তো 2টো ছেলে কি একটা ছেলে কি একটা মেয়ে, যাই হোক বলবে। আচ্ছা আচ্ছা, আপনার ছেলে কোন ক্লাসে পড়ে? বলে ক্লাস 9 এ পড়ে। বাবা, আচ্ছা আপনি বাচ্চাকে কখন যায় স্কুলে? বাবা দেখে। বলছে না না, ওর বাবা সকালে ডিউটিতে বেরোয়, রাত্রিবেলা আসে। বলছে আপনি দেখেন সব? বললো হ্যাঁ হ্যাঁ আমি দেখি। ছেলে খাওয়া দাওয়া বলছে সব আমি করে টোরে টিফিন করে দিয়ে আসি। আচ্ছা আচ্ছা, তারপরে আপনি ব্যাংকে চাকরি ডিউটিতে আসেন? বলছে হ্যাঁ। বাবা, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। বাড়িতে এসে না, রাস্তায় আস্তে আস্তে সেই হাজবেন্ডটা ভাবে আমার স্ত্রীটা কি অপদার্থ, অকর্মণ্য। দেখো সেও একটা মা, আমার টেবিলে বসে চাকরি করে 40-50 হাজার টাকা ব্যাংক থেকে স্যালারি নিচ্ছে, আর আমার ঘরের মহিলাটা, হ্যাঁ গো 2000 টাকা দাও না, ভাইয়ের তো জন্মদিন যাব, দেয়, খুব তাচ্ছিল্য করে দেয়। দেখবে নোংরা নোট গুলো দেয়, মাইনের স্যালারি চকচকে নোট দেয় না। কেন জানে ওটা একটা লাইবিলিটি, দিতে হবে, তাই দেয়। আর স্যালুট কাকে করে জানো? সেই মহিলাকে যে বাড়ির সব সামলে ব্যাংকে চাকরি করে আবার ছেলেকে টিফিন খাইয়ে আবার টিউটারের কাছে নিয়ে যায়, তাকে স্যালুট করে। ভাবো কল্যাণী, ঈশ্বর করুক তোমার হাজবেন্ড তোমাকে ভীষণ ভালোবাসুক, বেশি দিন থাকে না, ফিকে হয়ে যায়। হাজবেন্ডের কাঁধে যখন বোঝা পড়ে না, তখন মনে পড়ে যে বাইরের মেয়েরা কি সুন্দর চাকরি করছে, ব্যবসা করছে, যা কিছু করছে, করে সংসারে দিচ্ছে, আর আমার বউটা দেখো, হ্যাঁ গো বাজার করার টাকা দাও। খারাপ লাগে, মেয়েদের অপমানিত হতে হয়। আর মেয়েরা কি অপমানিত হবার জাত? মেয়েরা শক্তি, মেয়েদের হাতে, মেয়েদের হৃদয়ে দুর্গার শক্তি। তুমি জানো না একটা মেয়ে কি করতে পারে, কি যোগ্যতা একটা মেয়ের। এখান থেকে সুরেখা ভার্গব, ভাবতে পারো মোদি কেয়ারের টপ আর্নার,
1,27,00,000 টাকার ইনকাম করে। ভাবতে পারো মেয়েদের শক্তি। তাহলে সেটা দেখে আমি যদি বলি আপনি পারেন, আপনি ভালো কথা বলতে পারেন, আমি পারবো না, তুমি পিছিয়ে যাবে। তুমি যত পিছিয়ে যাবে পাড়ার লোক তোমাকে তত ঘরের ভেতর ঠেসে দেবে, ঠেসে দেবে। তুমি এরপরে দরজাটাই ওপেন করতে পারবে না। কেন? দরজা দিয়ে, বাড়ির কাছে যদি দরজা হয়, দেখবে কি সুন্দর অ্যাচিভাররা যাচ্ছে। অন্য অন্য জায়গার অ্যাচিভার, আমি বলছি না সবাই মোদিকে, অন্য অন্য জায়গায় কেউ খেলে, কেউ নাচে, কেউ গানে, হ্যাঁ, কত অ্যাচিভাররা যাচ্ছে। তুমি ওটা দেখবে আর ভয় পাবে, বাবা আমি পারবো, দরজা শেষে বন্ধ করে থাকতে হবে, ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। কি করবে তখন? তার থেকে তুমি যখন বলছো দিদিমণিরা গার্ড করেছে তাই আমার মেয়ে ক্লাস 8-এ পড়েছে, এখানে অনেক দিদিমণি আছে, চলো আমরা একসঙ্গে শুরু করবো আবার, আমরা সবাই তোমার পাশে আছি। তবু নিজেকে অপমানিত হয়েও না, নিজের কাছে নিজে অপমানিত হও না। হাজবেন্ডের কাছে দামি হও, হাজবেন্ডের কাছ থেকে স্যালুট চাও। হাজবেন্ড দেখবে যতই ভালোবাসা থাক, একটা দারুণ ভাবে একটা সম্মানের জায়গা তোমাকে দেবে। ঘরে ঢুকে আগে ডাকবে কল্যাণী, এরম না বলে হ্যাঁ কি গো, আরে কোথায় গেলে, শুনছো শুনছো, পাগল হয়ে যাবে তোমাকে বাড়িতে ঢোকার সঙ্গে দেখে। যদি তার হাতে 5,000 টাকা দিতে পারো আর বলতে পারো তুমি এত পরিশ্রম করো না, একটু কমাও, আমি করছি এই জায়গাটা। বুঝতে আসলে পারলে? কি বাড়ির কাজ বাড়ি থেকে বেরোনো হয়নি, বাড়ির কাজ সামলিয়ে আর কি ভাবিনি কোনোদিন যে বাইরে কিছু করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনোদিন ভাবুনি, সত্যি তাই, কিন্তু ভাবার দিন এসে গেছে, বুঝতে পারলে? ভাবুনি, একদম ঠিক। দেখো কল্যাণী, একটা কিছু মনে করো না, আজকে যদি বলা হয় যে একটা গভর্নমেন্ট সার্ভিস দিচ্ছে, চলো আজকে পুরীতে গিয়ে বা মন্দারমণিতে গিয়ে বা দীঘাতে গিয়ে বা খড়গপুর গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে, 10,000 টাকা দিতে হবে, আর এই ফর্মটা ফিল আপ করে আসার সঙ্গে সঙ্গে 7 দিনের মধ্যে তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে। তোমার হাজবেন্ড কিন্তু 20 দিন বাড়িতে নেই। কল্যাণী, তুমি যাবে না বাড়ির বাইরে? হ্যাঁ নিশ্চয়ই কেন যাবে? 20,000 টাকা রোজগার হবে, তোমার মেয়ে কি ছেলে বা তোমার হাজবেন্ড একটা গভর্নমেন্ট সার্ভিস পেয়েছে, তখন কিন্তু তুমি বাইরে বেরোবে কল্যাণী। আর এখানে কারোর দয়ায় নয়, খড়গপুর গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে না, এখানে তোমার স্বাধীন জায়গা, ওখানে একটা ফিক্সড স্যালারি, সেখানে তুমি এখানে করতে তোমার মনে হবে আমি বাড়ির বাইরে বেরোইনি, আমি কি পারবো, কনফিডেন্স লো লাগছে তোমার একদম। এটা তুমি ভাবো যে তোমারও একটা সরকারি চাকরি হবে কিনা জানি না, এই সুযোগ ভগবান দেবে কিনা জানি না, মোদি কি আর তোমাকে দিয়ে দিয়েছে মিঠুর হাত ধরে, যে সুযোগটা দিয়েছে, তুমি চাইলে তোমার ভ্যালু 1,00,000 টাকাও মাসে করতে পারো, তোমার ভ্যালু 20,00,000 টাকাও করতে পারো, সেটা তোমার উপর নির্ভর করবে। আমরা সবাই তোমার পাশে আছি। বোঝাতে পারলাম? আপনার কথা শুনে তো খুব মনে ইচ্ছে জাগছে, মানে এখানে থেকে আমি কিছু করতে পারবো, মেয়ের স্বপ্নটাকেও পূরণ করতে পারবো, একদম। খুব ভালো লাগছে এখান থেকে। তাহলে শুরু করে দাও নাকি কাজটা? হ্যাঁ নিশ্চয়, এখানে আমি এখনই মানে খুব আনন্দ পাচ্ছি এখান থেকে, মানে কিছু আপনার কথা শুনে তো খুব আনন্দ হচ্ছে, মনে হয় তো আপনারা একটু সঙ্গে থাকবেন। হ্যাঁ হ্যাঁ, আমরা সঙ্গে থাকবো, তুমি এগিয়ে যাও, আমরা সবাই আছি, যে কোনো মুহূর্তে তুমি আসবে, আমরা সবাই তোমাকে দিদিমণির মতো গাইড করবো, কারণ আমরাও তো কোনো কারোর ছাত্র ছাত্রী, বুঝতে পেরেছো? একটা কথা মাথায় রাখবে, ফ্যামিলিকে স্বাধীন করতে হবে, অর্থনৈতিক স্বাধীনতা আনতে হবে ফ্যামিলির। কারণ জানো, কারণ আমরা ভারতবর্ষ, ইন্ডিয়া অনেক পিছিয়ে আছি। শুনে নাও, আমাদের দেশে কত জনসংখ্যা জানো? 140 কোটি। পুরুষ কত জানো? পুরুষের পার্সেন্টেজ 50%, নারীদের 50%। তাহলে তুমি আমাকে বলো, তুমি বলছো আমার মেয়ে ডাক্তারি পড়বে, এই টাকা লাগবে সেই টাকা লাগবে, এটা বলছো, আমাদের ছেলেরা বলছে আমাদের ভারতবর্ষ পিছিয়ে আছে, আমাদের ভারতবর্ষের ইকোনমিক্স একদম লো, আমাদের এডুকেশন ভারতবর্ষের লো। তাহলে 50% পুরুষ যদি বলে স্বাধীনতা চাই, আমাদের চাই, এডুকেশন চাই, আমাদের দেশ আগে বেরো, আমরা নিচু হয়ে থাকবো না, আমরা কেন আমেরিকার মতো, আমরা কেন জার্মানির মতো হতে পারছি না, 50% পুরুষ বলছে। সেই পুরুষগুলোই বাড়িতে বলছে এত দেরি করে বেরোলে কেন, এত দেরি হলো কেন, এত এই হলো কেন,
কেন তোমার মিটিং এত দেরি করে হবে, কেন রোজ রোজ মিটিং হবে, সেই পুরুষরাই বলছে, যে পুরুষরা বলছে আমাদের ইন্ডিয়া পিছিয়ে আছে। অথচ বাড়ির মহিলারা যদি 500 জন 50% মহিলা, 50% মহিলাকে যদি পুরুষ মানুষ চেপে দেয়, তাহলে 50% মহিলা দিয়ে কি আমাদের দেশ উন্নতি করা যায়? তেমনি একটা সংসারে যদি একজন মাত্র রোজগার করে, সেই সংসার কি স্বাবলম্বী স্বাধীনতা পেতে পারে? পেতে পারে না। তাই আমি বলবো কল্যাণী, আগে বাড়িটা ফ্রিডম করো, অর্থনৈতিক স্বাধীনতা আনো, তারপরে কি আনবে? তোমার পাড়াটা অর্থনৈতিক স্বাধীনতা আনবে, তারপরে কি আনবে? তোমাদের রাজ্যটা স্বাধীনতা আনবে। কেন? তোমার হাত ধরে যে মানুষগুলো আসবে তারা স্বাধীনতা সংগ্রামী, ফ্রিডম হয়ে যাবে। স্বাধীনতা মানে আমি যেটা চাইবো সেটা কিনতে পারবো, আমি যা পড়াতে চাইবো সেটা পড়াতে পারবো, আমি যা বেড়াতে যাবো সেটা আমি বাসে উঠবো না, ট্রেনে উঠবো। এই তো স্বাধীনতা, এই তো আমরা স্বাধীনতা পাবো। তাহলে একটা মহিলা সবকিছু পারে। আমি বলবো আমরা সবাই আছি, প্লিজ যে সমস্ত পুরুষরা, আমি করজোড়ে মিনতি করছি, আমি কোনো পুরুষকে কিন্তু আঘাত করে বলছি না, যে সমস্ত পুরুষরা বলছেন যে আমাদের এই প্রবলেম, আমার অর্থনৈতিক নেই, আমার মা কেন এত দেরি করে আসবে, আমার মা কেন এত টাকা প্রোডাক্ট কিনবে, আমার স্ত্রী কেন এত মিটিং করবে, প্লিজ এটা যদি করেন পিছিয়ে আপনারাই যাবেন। আর যদি বলেন চলো আমি আছি পাশে, মা তুমি করো, বা দিদি করো, বা স্ত্রীকে বলছে চলো করো আমি আছি পাশে, তাহলে কিন্তু আমাদের দেশ যেমন উন্নতি করবে, আমার ফ্যামিলিটাও তেমনি উন্নতি করবে। কারণ কি জানো, আজকে আসবে না, মাতঙ্গিনী হাজরা যেদিন প্রথম নারী হয়ে লড়াই করেছিল সেই দিনকে কেউ আসেনি, পরে কিন্তু এসেছিল বিদ্যাসাগর, আরো মহর্ষি, সমস্ত মানুষগুলো এসেছিল। তাহলে একটা মহিলাকে প্রথমেই লড়াই করতে হয়। তুমি যদি সংসারে থেকে অ্যাচিভ করতে পারো, দেখবে তোমার ফ্যামিলির যত পুরুষ আসে সবাই তোমার হাত ধরবে, আজকে হাত ধরবে না। বোঝাতে পারলাম? তাহলে আমরা নারীরা অনেক শক্তিশালী। যদিও আমার কাছে আর টাইম নেই, তবু তোমাকে একটা কথা বলি, আমরা মা দুর্গার জাত, আমাদের হ্যাঁ টাইম আছে, আমাদের নারীদের মা দুর্গার শক্তি রয়েছে। স্বর্গ থেকে মা মর্তে আসছেন, আগমনী সুর বেজে গেছে, মা দুর্গাকে এসে কি দেখাবে? আমি গত বছরেও মা যেরম ছিলাম, এবছরেও মা সেরম আছি, এটা দেখে মা খুশি হবে? তোমার নিজের মা, রক্ত মাংসের মা, সেও যদি দেখে আমার মেয়েটা সংসারে নুন আনতে পান্তা পুরো এটা চাইলে সেটা পায় না, তোমার রক্ত মাংসের মাও কি খুশি থাকে? কল্যাণী, থাকে না। তাহলে স্বর্গ থেকে যিনি আসছেন মা দুর্গা, আমার মায়ের দুটো চোখ, মা দুর্গার 3টে চোখ দিয়ে দেখবে। আজকে থেকে মা দুর্গার নামে বলো, মাগো সামনের বছর আগমনীতে তুমি দেখবে আমার সংসার ফুলে ফেপে উঠেছে। তোমাকে যেমন অসুর বধ করতে 10টা হাতে 10টা ইনস্ট্রুমেন্ট তোমাকে যেমন দিয়ে দিয়েছে সমস্ত দেবতারা মিলে অসুর ধ্বংস করবার জন্য, তেমনি আমার অভাব, আমার অনটন, আমার পারিবারিক, আমার ফ্যামিলিকে ডেভেলপ করবার জন্য 10টা সিনিয়র তোমাকে 10 রকম ইনস্ট্রুমেন্ট দিয়ে দিয়েছে, প্ল্যান দিয়ে দিয়েছে, প্রোডাক্ট দিয়ে দিয়েছে, কোম্পানি এত বড় প্রোফাইল দিয়ে দিয়েছে, এত ডেমো কিট দিয়ে দিয়েছে, এত এডুকেশন সিস্টেম দিয়ে দিয়েছে, লয়্যালটি বেনিফিট দিয়েছে, 10টা আইটেম দিয়েছে মা দুর্গার মতন। সেই 10টা আইটেম নিয়ে তুমি যদি ত্রিশূলটা ধরো না, সেই ত্রিশূল দিয়ে যত অশুভ শক্তি আছে, যারা বলছে পারবে না পারবে না, সেই অশুভ শক্তিকে যদি ধ্বংস করতে পারো, তবেই হবে তোমার জয়, তবেই হবে নারী শক্তি প্রমাণ, তবেই তুমি হবে মা দুর্গার শক্তি নিয়ে বিরাজ করবে, তোমার টিমে বহু দুর্গাকে তুমি প্রতিষ্ঠিত করবে। সত্যি ম্যাডাম, সত্যি ধন্যবাদ, অনেক ধন্যবাদ, আপনি আমার চোখ খুলে দিলেন। সত্যি এখন মনে হচ্ছে আমি পারবো, আমার মনে এখন মানে কনফিডেন্স চলে এসছে, জোর চলে এসছে। বাহ 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 বাহ, আমার খুব ভালো লাগলো। তুমি আমাকে ধন্যবাদ না দিয়ে তুমি অবশ্যই তুমি মিঠুকে দেবে, যে তোমাকে জয়েন করিয়েছে।
যাবো আর অবশ্যই। আমি মিঠুকে বলেছিলাম আমি চেষ্টা করব, আমি তো যা যেখান থেকে উঠে এসেছি আমি সেটুকুই বলেছি, আর শুধু রিয়েলাইজ করেছি যে আমি পারি এটা আমি মনের মধ্যে গেঁথে নিয়েছি বলে আজকে 2 লাখ টাকার উপরে ইনকাম করি, আজকে গাড়ি রয়েছে, সবকিছু রয়েছে আমার কাছে। আর মিঠু আমার উপর ভরসা করেছিল, জাস্ট মিঠুর জন্য আমি তোমার সাথে কথা বললাম। এবার তুমি আমার টাচে হয়ে গেলে, আমরা একসঙ্গে একটা ফ্যামিলিতে পড়ে গেছো। মা দুর্গার আশীর্বাদ দিয়ে সামনের পুজোতে মা দুর্গা যেন দেখে দারুণ ভাবে তোমার চলছে। থ্যাংক ইউ কল্যাণী। মিঠু বলো, তোমার এটা আমি করে দিলাম কমপ্লিট যতটা পারলাম, তুমি এবার বলো তোমার ভালো লেগেছে কিনা। ঠিক করেছি। হ্যাঁ মিঠু, অনেক অনেক ধন্যবাদ। তুমি এমন সুন্দর একজন মানুষের সঙ্গে আমার দেখা করিয়ে দিলে, আজকে এত পরিচয় করিয়ে দিলে, খুব সুন্দর, খুব ভালো লাগলো আমার মনে। সত্যি এখন আমি পেরে যাব, বুঝেছো? একদম একদম, এবারে ম্যাম যেরকম বলেছে সেরকম ভাবেই কাজ করো, তোমার সাকসেস নিশ্চিত। থ্যাংক ইউ। এখন আমি আমার মেয়ের স্বপ্নটাকেও পূর্ণ করতে পারবো। একদম খুব সুন্দর কথা তুমি বলে বুঝালেন আমাকে। থ্যাংক ইউ। সত্যি বুলা ম্যাডাম, আমি জাস্ট স্পিচলেস। আপনার কথা বলার পর আর কোনো কথাই হয় না। আপনাকে যতই শুনি কম মনে হয়, যেন আপনি আরো বলবেন আর আমরা আরো শুনে যাব। আজকে আমি 100% শিওর যে যারা যারা এই মিটিং শুনেছে তাদের মধ্যে কিন্তু একটা কনফিডেন্সের আগুন অবশ্যই জ্বলেছে, এটা তো 100% গ্যারান্টি। অসাধারণ সেশন, আমি বলে বোঝাতে পারবো না। আর আরেকটা যেটা না বললেই না, সেটা হচ্ছে মানে সত্যি বিশ্বাস করুন, আজকে না আমার একটা, আপনি অনেক বড় বোঝ হালকা করে দিয়েছেন। আমি কল্যাণী দিকে কিছুতেই বোঝাতে পারছিলাম না যে আমাদের মনে বা জোর থাকলে বা ইচ্ছা থাকলে আমরা নারীরা কিন্তু সবকিছু হাসিল করতে পারি। আপনি অতি সহজ সরল ভাবে আমাদের মানে পরিষ্কার করে বুঝিয়ে দিলেন যে আমরা নারীরা একদম এক্সেপশনাল। আত্মবিশ্বাস থাকলে কি না আমরা করতে পারি, সবকিছুই করতে পারি, তাই না? আর এই জন্যই তো ম্যাম আমি সারা জীবন মনে রাখবো যে বড় বড় লিডার্সদের এই যে আমরা যে মিটিং অ্যাটেন্ড করি, এগুলো যে কেন করা উচিত, আমাদের মিটিং গুলো বড়দের থেকে যে আমরা কত কি শিখতে পাই, কত কি জানতে পারি, সত্যি অসাধারণ। আপনার এই সেলফ রেসপেক্টের কথা আমি সারা জীবন মনে রাখবো ম্যাম। আমার ডাউনলাইনকেও আমি এইসব বোঝাবো, ওদের সাথে এটা শেয়ার করবো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমি থ্যাঙ্কস জানাবো আমাদের ডাইরেক্টর মিসেস কল্যাণী পলকেও, উনি এত সুন্দরভাবে যে রোল প্লে করেছে তার জন্য থ্যাংক ইউ সো মাচ। ফ্রেন্ডস, আপনারা হয়তো ভাবছেন যে এই বিজনেসটা কেবলমাত্র হাউসওয়াইফের জন্য, এটা কিন্তু একদমই না। কলেজ পড়ুয়ারা যারা পড়াশোনা করছে তাদের কাছে কিন্তু এই বিজনেসটা ভীষণ লোভনীয়, এবং ওরা এই বিজনেসে ভীষণভাবে সাকসেসও পাচ্ছে। এখন তো ডাইরেক্ট নেটওয়ার্ক মার্কেটিং কে একটা ক্যারিয়ার হিসাবে ইয়াংস্টাররা বেছে নিচ্ছে। সো আসুন ফ্রেন্ডস, এইরকমই একজন ইয়াং অ্যান্ড ভেরি প্রমিসিং ডাইনামিক লিডার, মোদি কেয়ারের উনি ডিরেক্টর মিস মীনাক্ষী নারওয়াডেকে আমি ইনভাইট করে নিচ্ছি ওনার এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করার জন্য। ওয়েলকাম মীনাক্ষী জি। Thank you so much, Mithu ji. You are a great MC. Good morning to all commandos. How is the Josh? Friends, मैं मीनाक्षी नरवड़े फ्रॉम नासिक महाराष्ट्र आज की डेट में डायरेक्टर हूँ, स्टूडेंट हूँ, MA का पढ़ाई कर रही हूँ। फ्रेंड्स, मैं अपने बारे में क्या बताऊँ, जब से 12th कंप्लीट किया मैंने, उसके बाद घर की जिम्मेदारी मेरे ऊपर आ गई, तो मैंने 12th कंप्लीट करने के बाद पहला जॉब किया था कंप्यूटर टीचिंग का। तो छोटे बच्चों को मैं कंप्यूटर सिखाती थी। उसके बाद भी मैंने कई सारी जॉब किए, लेकिन उसके बाद मैंने HDFC बैंक में भी जॉब किया था। लेकिन फ्रेंड क्या होता था ना, मेरे घर से नासिक 60 किलोमीटर दूर है, तो मुझे यहाँ से ट्रेन सुबह 6 बजे उठती थी मैं, यहाँ से 8 बजे का ट्रेन होता था, तो 8 बजे का ट्रेन पकड़ती थी, वहां से बस पकड़ती थी, बस पकड़ने के बाद मुझे वहां से 11 बजे ऑफिस पहुंचना पड़ता था। तो फ्रेंड्स वहां से क्या होता था ना कि बॉस की बहुत ही गालियां पड़ती थी। कहा जाता है मोदी केयर में, सॉरी, जॉब में मिलती है गालियां, मोदी केयर में मिलती है तालियां। तो फ्रेंड यही होता था मेरे साथ, और ना मेरे साथ सैलरी भी कट की जाती थी। जब भी मैं लेट पहुंचती थी या मेरा टारगेट कंप्लीट नहीं होता था तो मेरी वहां से सैलरी कट कर दिए जाती थी फ्रेंड्स। और मुझे कभी भी छुट्टी नहीं मिलती थी, कहते थे मीनाक्षी तुमने तो अभी छुट्टी ली है, तो अभी हम कहाँ से छुट्टी दे। तो मैं उस जॉब से काफी फ्रस्ट्रेटेड हुई थी। और फ्रेंड्स उसके बाद मेरे फादर का डेथ हो गया, तो मम्मी का मैंने रिस्पॉन्सिबिलिटी ले लिया, तो मैं घर पे ही रहती थी। मम्मी का
मम्मी को सपोर्ट करती थी। और फिर उसके बाद बाय चांस मोदी केयर मेरे लाइफ में आया। तो प्रवीण सर, मिस्टर प्रवीण जगताप सर, जिन्होंने मुझे मोदी केयर में लाया है, तो मैं उनका बहुत ही धन्यवाद करती हूँ कि इतना बड़ा अपॉर्चुनिटी उन्होंने मेरे लाइफ में दिया है इसलिए। और फ्रेंड्स, मैं ना मुझे बिल्कुल भी मोदी केयर ज्वाइन नहीं करना था, मैं कंटिन्यू करना नहीं चाहती थी। लेकिन फ्रेंड्स, मुझे सर ने कहा कि बेटा मुझे तो काफी सारे लोग यहाँ से मिल जाएंगे अपना यहाँ से लाइफ को चेंज करने के लिए, लेकिन तुम्हें इससे बेहतर अपॉर्चुनिटी नहीं मिलेगा। तो फ्रेंड्स, मैं मोदी केयर में कंटिन्यू करती गई। और फ्रेंड्स, उसके बाद मुझे प्रवीण सर तो मिले ही थे, उसके बाद विजय सर मिले, हमारे कुलकर्णी सर मिले, तो उनके साथ भी उन्होंने मुझे बहुत ही बढ़िया सा नॉलेज दिया यहाँ से। और फ्रेंड्स, क्या था, दो साल के बाद मैं यहाँ से मेरी गॉड मदर को देखा था, जो महाराष्ट्र आए थे। बहुत ही अच्छा उन्होंने प्रेजेंटेशन दिया था। मेरी बहुत ही लवली मैडम है, बहुत ही डायनामिक लीडर है, मिसेस पंपादे मैम और मिसेस बुला शाह मैम। तो इन दोनों ने मुझे वर्कशॉप में बुलाया था, तो वर्कशॉप में मैं गई थी, काफी सारा नॉलेज इन्होंने मुझे वहां पे दिया था। और फ्रेंड्स, पता है आपको, मैम ने मुझे स्टेज पे बुला के एक छोटा सा रोज भी दिया था और मेरा वेलकम किया था, और बहुत सारी तालियां भी मेरे लिए बजवाई थी, और कहा था मीनाक्षी तुमने ना यहाँ से बहुत ही बड़ा अचीवमेंट किया है, मतलब यहाँ से तुम अपना सक्सेसफुली करियर को स्टार्ट कर सकती हो। तो मैंने कहा बाप रे, जस्ट मैंने मोदी केयर ज्वाइन किया इसलिए मुझे इतना सारा अप्रिशिएशन मिला, जब मैं इसको कंटिन्यू करूंगी तो कितना सारा अप्रिशिएशन मिलेगा। फ्रेंड्स, आजकल लोगों को क्या चाहते हैं, अप्रिशिएशन तो चाहिए होता है, जो मुझे जॉब में नहीं मिलता था। तो मैंने डिसाइड कर लिया कि मैं यहाँ से जॉब तो मैं करूंगी ही नहीं, मैं मोदी केयर को स्टार्ट करूंगी। तो मैं मोदी केयर में सीरियस हो गई। और फ्रेंड्स, उस टाइम पे ना मेरे पास फोन भी नहीं था, मेरे चाची का फोन था, जिसके व्हाट्सएप में मैं सारे हमारे ग्रुप्स के मैसेजेस देखती थी, उनको फॉलो करती थी, और मोदी केयर का जो कुछ भी बोनस आता था ना, उससे मैंने 10,000 का पहला फोन भी ले लिया था फ्रेंड। तो ये मेरी जर्नी स्टार्ट हुई। और उसके बाद क्या हुआ था कि मेरे जो अपलाइन है उनके साथ मेरा कम्युनिकेशन गैप होता था। जैसे प्रवीण सर बिजी हुआ करते थे, तो थोड़ा बहुत तो चढ़ उतार तो बिजनेस में आता ही रहता है, तो कम्युनिकेशन गैप हुआ था। और उसके बाद अमित सरिया सर है, तो उन्होंने मुझे फेसबुक में किस तरह से हमें अपना फेसबुक में आईडी देना है, पोस्टिंग करना है, किस तरह से प्रोस्पेक्टिंग करना है, ये सारी चीजें उन्होंने मुझे वहां पे सिखाई थी। तो धन्यवाद देती हूँ सर का। और उसके 1 साल बाद हमारे गुरु, हमारे मेंटर, जिनको मैं अपना भगवान, गाइडलाइनर मानती हूँ, मिस्टर राजा शाह सर, उन्होंने महाराष्ट्र आने का डिसीजन लिया था। और फ्रेंड्स, सर के साथ मैंने पुणे में मीटिंग किया था, इगतपुरी में मीटिंग किया था, नासिक में मीटिंग किया था, जलगांव में मीटिंग किया था, औरंगाबाद में मीटिंग किया था। जहां जहां मेरी छोटी छोटी डाउनलाइंस बनी थी, मैंने वहां जाके सर के साथ मीटिंग किया था। तो सर से मुझे बहुत ही ज्यादा नॉलेज मिला है, जैसे एनसीओ कैसे करते हैं, प्रेजेंटेशन कैसे करना होता है, या फिर घर जाके लोगों के साथ प्रोस्पेक्टिंग किस तरह से किया जाता है, कैलकुलेशन क्या होता है। सर ने मुझे प्रॉपरली सिस्टम के साथ प्लग इन किया, तब मैंने समझा कि अरे बाप रे, ये तो सिस्टम होता है, ये तो मुझे पता ही नहीं था। तो इस सिस्टम को मैं सर के साथ फॉलो करती गई। और सर ने मुझे कहा था मीनाक्षी तुम्हें दिल्ली भी आना है। तो उस टाइम पे क्या होता था फ्रेंड्स, कि मेरी तबीयत ज्यादा ठीक नहीं होती थी, क्योंकि मैं सप्लीमेंट्स नहीं लेती थी, मुझे सप्लीमेंट्स के बारे में इतना नॉलेज नहीं था। तो सर ने मुझे कहा कि ये सप्लीमेंट्स आपको लेना है, तो मैं वो सप्लीमेंट्स लेती थी, और वहां से मेरा इम्यूनिटी जो बूस्ट अप होता था। तो बाप रे, मैं दिल्ली जाके आई, दिल्ली गई थी। फर्स्ट मैंने मेट्रो ट्रेन देखा था, मेट्रो ट्रेन में बस फोन में देखती थी, तो मैं पहली बार मेट्रो ट्रेन में चढ़ी। और मेरे सर से, राजा सर से भी कहा था कि सर मैं ना पहली बार मेट्रो ट्रेन में चढ़ी हूँ। तो सर ने मुझे कहा मीनाक्षी ये तो कुछ भी नहीं है, तुम्हें तो लंदन जाना है, ट्रम्प में चढ़ना है, पेरिस जाना है। तो मैंने कहा सर ये ना मोदी केयर ना मेरे लाइफ में बहुत ही बड़ा अपॉर्चुनिटी लाया है, तो ये ना फॉरेन टूर तो मैं यहाँ से जल्द ही करूंगी। उसके बाद मैंने लाइफस्टाइल सिटी सेंटर वहां से देखा। और फ्रेंड्स, हमारी डॉक्टर गुरु माँ जो है, डॉक्टर सुरेखा भार्गव, उनका वर्कशॉप था फ्रेंड्स। और जैसे सक्सेस स्टोरी का मेला लगा हुआ था, इतने सारे लोग थे सक्सेस स्टोरी दिखाने के लिए, तब मैं समझी कि अरे मोदी केयर में सिर्फ मैं ही नहीं हूँ, इतने सारे लोग हैं जो यहाँ से सक्सेसफुल हो चुके हैं। तो मैम ने जितना सारा गाइडलाइन मुझे दिया था, मैंने सब उसको फॉलो करते करते मैं आज यहाँ तक पहुंची हूँ फ्रेंड्स। और उसके बाद मैं डायरेक्टर बनी फ्रेंड्स, और डायरेक्टर बनने के बाद मेरा पहला चेक आया था 11,500 का। तो मैंने फर्स्ट चेक अपने मम्मी को दिया था। और फ्रेंड्स, उसके बाद
अब सभी को पता है कोरोना की सिचुएशन आई थी, पता नहीं था कि किस तरह से हम लोग को हमारा ऑफलाइन मीटिंग बंद हो चुका था और किस तरह से हम लोग को काम करना है हम लोग समझ नहीं पा रहे थे। तो मैंने राजा सर ने मुझे सिखाया, यहाँ से जो भी निगेटिव चीजें यहाँ से आती है तुम्हें उसे पॉजिटिव में कन्वर्ट करना है, हमेशा पॉजिटिव सोचना है। तो कोरोना को मैंने यहाँ से पॉजिटिव लिया। जो हमें गुरु माँ कहती थी कि फेसबुक लाइव करना है तो फेसबुक लाइव में जाया करती थी, जूम मीटिंग खुद का करना है तो जूम मीटिंग खुद का करने लगी। और फ्रेंड्स यही नहीं, मैं हर मीटिंग लर्निंग के लिए मैं काफी सारा टाइमिंग देती थी, क्योंकि हमारे सुब्रत कौर सर ने कहा है जितना आप लर्निंग करोगे, जितना आप नॉलेज लोगे, उतनी आपकी इनकम बढ़ेगी। तो सर को मैं फॉलो करती हूँ। तो यहाँ से मैंने रीजनल लैंग्वेज मराठी का तो मैं मीटिंग अटेंड करती ही थी, हिंदी का भी करती थी और फ्रेंड्स अब बांग्ला का भी मैं अटेंड करती थी। अब आप समझो कि बांग्ला में मैं क्यों अटेंड करती थी, क्योंकि फ्रेंड्स एक दिन क्या हुआ था, जब मैंने व्हाट्सएप पे संदीप अधिकारी सर का मीटिंग था तो मैंने वो मीटिंग मिस कर दिया था, क्योंकि बांग्ला तो मुझे समझ में ही नहीं आती, तो मैंने वो मीटिंग मिस कर दिया था। उसके बाद जो मैसेजेस आते थे ग्रुप में, वाह फटाफटी दारुण, तो इस तरह के मैसेज आते थे। तो मैंने सोचा अरे बाप रे, बांग्ला का मीटिंग में इतना बड़ा मीटिंग मैंने मिस कैसे कर दिया, वो बस एक लैंग्वेज की वजह से। नहीं, ये तो मतलब सक्सेस में मैं किसी भी अपने सक्सेस को एक लैंग्वेज से नहीं कंपेयर कर सकती थी। तो मैंने बांग्ला सीखना स्टार्ट कर दिया, बांग्ला की हर मीटिंग में आती थी, आज भी आती हूँ। आप कभी भी बांग्ला मीटिंग अटेंड कर रहे हो ना, मेरा नाम आप सर्च कर लेना, आपको मीनाक्षी नरवड़े जरूर दिखाई देगा। और फिर इसी तरह से मैंने बांग्ला सीख ली, और बांग्ला सीखने की वजह से मुझे हमारे जो भगवान है, महागुरु है, संजय बगड़िया सर है, उनकी कमांडो ट्रेनिंग में मुझे पार्टिसिपेट करने का चांस मिला। हमारे राजा सर है, उनकी कमांडो ट्रेनिंग में मुझे पार्टिसिपेट करने का चांस मिला। और हमारी पंपा देव नाम है, उनकी भी कमांडो ट्रेनिंग है, उसमें भी पार्टिसिपेट करने का चांस मिला। तो मैंने अपने लाइफ में देखना फ्रेंड, कभी भी आप कुछ भी, यही नहीं जस्ट मोदी केयर में ही नहीं, कहीं पे भी आपको नॉलेज लेना बहुत ही जरूरी होता है। लेकिन कुछ लोग क्या करते हैं कि नॉलेज को बिल्कुल भी नहीं लेते, वो डायरेक्टली प्रोस्पेक्टिंग करने जाते हैं, ये बहुत ही गलत बात है। तो आपको नॉलेज यहाँ से भरपूर लेना है। और फ्रेंड्स मैं आपको एक बात बोल देती हूँ, एक नारी कुछ नहीं कर सकती, अगर वो ठान ले तो क्या कुछ नहीं कर सकती। फ्रेंड्स मैं नासिक में रहती हूँ, लेकिन मैं 7 समुंदर दूर वेस्ट बंगाल दीघा आने वाली हूँ वर्कशॉप अटेंड करने के लिए हमारे सुब्रत कौर सर का। अगर फ्रेंड्स एक नारी होके मैं नासिक से 7 समुंदर दूर वेस्ट बंगाल आ सकती हो, तो क्या आप वेस्ट बंगाल में रह के दीघा नहीं आ सकते, दीघा वर्कशॉप नहीं आ सकते? कौन कौन आना चाहते हैं जल्दी से चैट बॉक्स में लिख लिए। और फ्रेंड्स मैं आपको बताती हूँ कि जो भी इस वर्कशॉप को अटेंड करेगा, फ्यूचर में उसका 1 लाख रुपीस का चेक यहाँ से आने वाला है फ्रेंड्स। तो हमेशा लर्निंग के लिए मैं भागती थी और आज भी लर्निंग के लिए भाग रही हूँ। जब तक जितना आप लोग लर्निंग करोगे उतनी ही आपका अर्निंग बढ़ेगा। तो फ्रेंड्स मैं आज के डेट में यही कहना चाहूंगी, अगर मुझे पाताल में भी जाना पड़े ना लर्निंग के लिए, तो मैं नहीं घबराऊंगी, तो मैं पाताल में जाके वहां से लर्निंग करूंगी, क्योंकि मुझे पता है अगर मैं पाताल में जाऊंगी ना तो वहां से मुझे आसमान का रास्ता मिलने वाला है। तो फ्रेंड्स मैं बहुत ही धन्यवाद करती हूँ मेरे पंपा मैडम का, गाइडलाइन गुरु, जिन्होंने मुझे यहाँ तक मतलब लर्निंग करते करते मैं यहाँ तक आज अच्छी स्टूडेंट बनी थी। स्टूडेंट बनने के बाद मैं अच्छी पावर स्पीकर भी आपके सामने प्रेजेंट हूँ। तो सबसे पहले आपको एक अच्छा स्टूडेंट बनना है, स्टूडेंट बनने के बाद आप टीचर बनोगे, टीचर बनने के बाद आप एक पावर स्पीकर बनोगे। तो फ्रेंड्स मैं सबसे कहूंगी लर्निंग बहुत ही जरूरी है आज के डेट में, हर मीटिंग अटेंड करना है, हर सेमिनार जाना है। फ्रेंड्स जब भी मैं सेमिनार जाती थी तो अपनी टीम के साथ जाती थी और मुझे टिकट भी नहीं मिलता था, फिर भी जिस दिन सेमिनार होता था उस दिन मैं जाती थी। और जो लोग जिस कारण से आते नहीं थे सेमिनार अटेंड करने में, उनका टिकट लेके ना मैं सेमिनार अटेंड करने जाती थी। तो फ्रेंड्स ये डिस्टेंस कोई मेंशन नहीं करता हमारी लाइफ में, चाहे आप कोलकाता रहो, नासिक रहो, मेरे गुरु कोलकाता रहते हैं, इसका मतलब ये नहीं कि यहाँ से हम लोग कुछ सीख नहीं सकते हैं। ये देखिए मैं भी आप तो जूम में ही हूँ, हम सब जूम में ही है, जूम से ही हम लोग काफी कुछ यहाँ से सीख रहे हैं। तो फ्रेंड्स सीखना बहुत ही इंपॉर्टेंट है। तो मैं थैंक यू करना चाहती हूँ हमारी पंपा दे मैम को, उन्होंने मुझे इतना बड़ा अपॉर्चुनिटी दिया। थैंक यू सो मच पंपा मैम, भूला मैम, राजा शाह सर, जिन्होंने मुझे आपके सामने लाकर खड़ा कर दिया। और ये वुमेन एम्पावरमेंट को भी मैं थैंक यू करती हूँ। सॉलिड टू यू ऑल लेडीज। और मैं ओवर टू यू करती हूँ मिठू मैम को। थैंक यू सो मच मैम।
ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক মীনাক্ষী ম্যামের স্ট্রাগলের ওনার সাকসেসের কথা শুনে আমার কনফিডেন্স লেভেল তো আরো বেড়ে গেল। সাকসেস কিন্তু বয়স বা জেন্ডার দেখে না। কে জানে আমাদের ফিউচারের অক্ষিদাত্তা আমরা মীনাক্ষী নারওয়াড়ে ম্যামের সাথেই পেতে চলেছি, তাই না? সো দেখেছেন ফ্রেন্ডস, ওনাকে কোনো বাধাই কিন্তু রুখতে পারেনি। সে ভাষা বলুন, ডিস্টেন্স বলুন, লোকেশন বলুন, লকডাউন বলুন, ভাবা যায় ওনার শেখার ইচ্ছে এত প্রবল যে সে সুদূর নাসিক মহারাষ্ট্র থেকে উনি আমাদের মেন্টর মিস্টার রাজা সাহা, মিস্টার সুব্রত করের দীঘা সেমিনারও অ্যাটেন্ড করতে আসছেন। সো এই মানসিকতাই তো সাকসেস নিয়ে আসে। कुछ कर दिखाने की ठान लो तो सक्सेस तो तुम्हारी कदम चूमेगी। थैंक यू मीनाक्षी मैम, थैंक यू सो मच ফ্রেন্ডস। ভীষণ এক্সাইটিং এই সেশন হলো আজ। আশা করি এই সেশন আপনাদের সবার ভীষণ ভালো লেগেছে। এবার হাতে সময় তো কম হয়ে আসছে, সো আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। কিন্তু আমাদের আরো অনেক কিছু শেখার আছে, আমাদের অনেক কিছু জানার আছে। যেরকম বললো যে আমরা যদি ভালো করে লার্ন না করি তাহলে আমরা আর্ন কিভাবে করবো, কারণ শেখার তো কোনো শেষ নেই। আর সেই জন্য আপনাকে আপনাদের সবাইকে আমি বলছি যে আগামীকাল নিজের টিমকে নিয়ে ঠিক 6:45 আপনারা লগ ইন করতে একদম ভুলবেন না। আমি তো আমার টিমকে নিয়ে উপস্থিত থাকবো। সো কমান্ডোজ, বি রেডি ফর টুমরো। টিল দেন, স্টে সেফ, স্টে ব্লেসড। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ।